ওই হচ্ছে আমাদের হেলিকপ্টার রাইড তো আমাদের শর্ট করে মানে সহজে আমাদের নসিব হয় না। আর এই হেলিকপ্টার নাম্বার হচ্ছে MI-172। আমরা 9:56 স্টার্ট করেছিলাম, 10:08 পৌঁছে গেলাম হচ্ছে বাগডোগরা গ্যাংটক থেকে। আপনারা যারা ব্লগ দেখছেন তারা কিন্তু এই রাইডটা অবশ্যই করবেন, মানে অন্তত হেলিকপ্টারে যাবার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে, তাও এত কাছে। আজকের এই পর্বটা শুধুমাত্র তাদের জন্য যারা জীবনে অন্তত একবার হেলিকপ্টার চড়ার স্বপ্ন দেখে, তাও আবার কোনো রকম টেনশন ছাড়াই। যে জার্নি খুব অল্প সময়ের মধ্যে কানেক্ট করে সমতলের সঙ্গে পাহাড়কে, বা বলা ভালো শিলিগুড়ির সাথে গ্যাংটককে। আর এহেন ইনফরমেটিভ ব্লগ বাঙালির পর্যটনের গতিকে যে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে দেবে, এই নিয়ে আর কোনো সন্দেহ নেই। আপনাদের একটাই কাজ, গল্পের শেষে এই ভিডিওটা অন্তত একটা শেয়ার করে দেওয়া, আর সময় সুযোগ পেলে একটা লাইক কিংবা একটা কমেন্ট। গল্পের সূত্রপাত সেই 1 ডিসেম্বর থেকে। কলকাতা থেকে গ্যাংটক হয়ে লাচুং, তারপর 0 পয়েন্ট ইয়ংথাং ভ্যালি আর সাংলাপুচো লেক দেখে আবারও গ্যাংটক ফিরে আসা। যে গল্প আগে দুটো পর্বে শেয়ার করেছি, আজ 4 ডিসেম্বরের সকাল গ্যাংটক থেকে শিলিগুড়ি হয়ে বাড়ি ফিরে আসার পালা। যথারীতি এই সকালেরও শুরু 1 কাপ চা আর খান 2 বিস্কুট দিয়ে। চা পর্ব শেষ করে দ্রুত সেরে নিলাম ব্রেকফাস্ট পর্ব, কারণ সময় ঘড়ি বলছে উই আর গেটিং লেট। চটপট ব্রেকফাস্ট করে নিই। 8:30 হেলিকপ্টার রিপোর্টিং টাইম, কাজ করতে করতে বেজে গিয়েছে এখন 8:30, এখনো বেরোতে পারিনি। আর এই যে জায়গাটা দেখছেন, এটা সেদিনকার ডেকাথলন থেকে কিনেছি, প্রথম ব্লগে দেখিয়েছিলাম। কেমন হয়েছে আপনারাই বলবেন, কালারটা কেমন শ্যুট করছে আমার গায়ে। গ্যাংটকে আমি ছিলাম হোটেল জেডাইতে। এমজি মার্গ থেকে এই হোটেল পায়ে হেঁটে মিনিট খানেক। হোটেল থেকে চেক আউট করে চলে এলাম পাশের পার্কিং লটে, যেখানে অপেক্ষায় আমাদের ক্যাব। আর এই সকালে গ্যাংটকের তাপমাত্রা বলছে 13 ডিগ্রি, আকাশে মেঘ রয়েছে। প্রথম দিন যখন গ্যাংটকে এসে পৌঁছেছিলাম, সেই ঝকঝকে আবহাওয়া আর একই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়ার সুযোগ আজ আর নেই। আপাতত গন্তব্য হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, যা নিয়ে আজকের গল্প। আজকের ব্লগটা খুব স্বল্প দৈর্ঘ্যের ব্লগ, খুব বেশি বড় ব্লগ নয়, কিন্তু ইনফরমেটিভ। আমার বিশ্বাস যে এই ব্লগটা আপনাদের আগামী দিনে কাজে লাগতে পারে। এছাড়াও যারা কখনো হেলিকপ্টার চাপার সুযোগ পাননি, তাদের অন্তত একবারের জন্য হলে হেলিকপ্টার চাপার সুযোগ কিন্তু এই ব্লগের মাধ্যমে পেয়ে যাবেন। শুধু হেলিকপ্টারই নয়, একই সঙ্গে মনের মধ্যে এই চিন্তাও ছিল নর্থ সিকিমের আরেকটা পার্ট লাচেন কবে খুলবে। আজকে 4 ডিসেম্বর, আজ অবধি কিন্তু লাচেন মানে গুরুদংমা লেক খোলার কোনো প্ল্যানিং নেই। শোনা যাচ্ছে খুলবে, কিন্তু আজ অবধি কিন্তু খোলেনি। যদি আজকে খুলতো, আমি আজকে আর বাড়ি ফিরতাম না, আজকে এখান থেকে ডিরেক্ট চলে যেতাম লাচেন, কভার করে তারপরে আসতাম। কিন্তু বলে রাখছি, যদি কিছুদিনের মধ্যে আবারও গুরুদংমার খুলে যায়, আমি কিন্তু আবারও আসবো, আরেকটা এপিসোড বানাবো, ওটা শুধুমাত্র লাচেন নিয়ে, গুরুদংমার নিয়ে। আমি এই জন্যই ভিডিওগুলো বানাচ্ছি তাড়াতাড়ি করে, যাতে আপনারা যে আগামী দিনে আসছেন আপনাদের কোনো প্রবলেম না হয়। ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, বিশেষ করে রাস্তার ব্যাপারটা। কারণ যেহেতু একটা লং জার্নি, এবার সবার একটা প্রিপারেশান থাকে, কী পরিস্থিতি, ওখানে হোটেল খুলেছে কিনা, খাবার দাবার পাওয়া যাচ্ছে কিনা, কতক্ষণ সময় লাগছে, সব কিন্তু আপডেট আপনাদেরকে দেবো। আগের পর্বে আমি লাচুংয়ের দিয়ে দিয়েছি, লাচেন যদি খুলে যায় আমি এসে কভার করে আপনাদেরকে আপডেট দেবো। আজ 10 ডিসেম্বর, যখন এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, ততক্ষণে নোটিফিকেশন এসে গিয়েছে লাচেন সহ গুরুদংমা লেক খুলে যাওয়ার। হোটেল জেডাই থেকে গ্যাংটকের বুর্তুক হেলিপ্যাড গ্রাউন্ড প্রায় 5 কিলোমিটার। তবে ঘড়ির কাঁটা সকাল 9টার ঘরে পেরিয়ে যাওয়ার কারণেই গ্যাংটকের রাস্তায় বাড়তে শুরু করেছে ট্রাফিক। সকালবেলা উঠেছিলাম অনেক আগে, আজকে উঠে না কাজ করছিলাম। এই কাজ করতে করতে না এমন করে সময় কেটে যায়, আমি বুঝি না কেন। যখন জার্নি করি তখন সময় কাটতে চায় না, যখন এই কাজে বসি না তখন এই 1 ঘন্টা 2 ঘন্টা ঝাটঝাট করে কেটে যায়, কি জানি কি করে কেটে যায়। যাক বাবা, ঠাকুর করে তাড়াতাড়ি পৌঁছে গেলে ভালো হয়, একটা নতুন কিছুর অভিজ্ঞতা নিতে যাচ্ছি। শুধু ট্রাফিকই নয়, এই রাস্তার দুই পাশে বেশ কিছু হোটেল সহ সব রকম বাজেটের অ্যাকোমোডেশন রয়েছে। আর ট্রাভেল নিয়ে যখন আমাদের কাজ, সেক্ষেত্রে আমাদের স্মার্টফোনে ডাউনলোড করে রাখাই যায় উইগো অ্যাপ। উইগো গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। একই সাথে অল ইন ওয়ান সলিউশন, অর্থাৎ এই একটা অ্যাপ ব্যবহার করে আমরা ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং, ট্রেনের টিকিট, বাসের টিকিট, এমনকি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি। ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিং ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত ফ্লাইট বুকিং অ্যাপগুলো রয়েছে, কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কম খরচে বুক করা যায়, সেটা সহজেই কম্পেয়ার করে টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুকিংয়ের ক্ষেত্রে গোয়াইবিবো, বুকিং.com, অ্যাগোরা, এই যে সমস্ত অনলাইন হোটেল বুকিং অ্যাপগুলো রয়েছে, কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে কম খরচে হোটেল বুক করা যায়, সেটাও সহজে কম্পেয়ার করে হোটেল বুক করতে পারি এই উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও IRCTC ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন, এমনকি বাসের টিকিট বুক করার জন্য উইগো অ্যাপ
ইউজফুল। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা প্রয়োজনে ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দিতে পারেন। এবারের জার্নিটা এমন হয়ে গেল, দেখুন কলকাতা থেকে আমি বাগডোগরা এলাম প্রথমবার ফ্লাইটে, যেটা আমি এর আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওটা একটা প্রথম অভিজ্ঞতা। আর যখন গ্যাংটক থেকে শিলিগুড়ি ফিরছি, বাগডোগরা ফিরছি, সেটা কিন্তু হেলিকপ্টার, এটা কিন্তু সত্যি একটা মানে প্রথম অভিজ্ঞতা আমার। কীভাবে টিকিট করতে হবে, কী কী ইনফরমেশন লাগবে, কত কেজি পর্যন্ত ব্যাগ নিতে পারবেন, কতজন অ্যালাউ হবে, সপ্তাহে কদিন চলে, কখন ছাড়ে, কখন পৌঁছায়, আমি সব কিছু কিন্তু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আগে পৌঁছাই হেলিপ্যাড গ্রাউন্ডে। সময় সকাল 9টা। নির্ধারিত সময় থেকে আধা ঘন্টা দেরি করে আমরা এসে পৌঁছালাম গ্যাংটকের বুর্তুক হেলিপ্যাড গ্রাউন্ডের রিপোর্টিং অফিসে। এক ঝলক দেখে মনে হলো এটা কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রি। বোর্ডিং পাস দেওয়ার আগে আমাদের সঙ্গে আনা লাগেজ এবং আমাদের ওজন নেওয়া হলো। এক্ষেত্রে বলে রাখি, পার প্যাসেঞ্জার এখানে লাগেজ 10 কেজি পর্যন্ত অ্যালাউ। বেশি লাগেজ থাকলে তার জন্য অতিরিক্ত টাকা পে করে সেটা নিয়ে যাওয়ার ব্যবস্থা এদের নেই। পার প্যাসেঞ্জার লাগেজ অ্যালাউ হচ্ছে 10 কেজি পর্যন্ত। ফ্লাইটের মতো কিন্তু এখানে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। আর ডকুমেন্ট হিসেবে লাগবে আপনার সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড বা ভোটার কার্ড। সিকিমে যারা বেড়াতে আসেন তারা কিন্তু অবশ্যই আপনাদের ভোটার কার্ড আর 1 কপি ছবি সঙ্গে নিয়ে আসবেন, যারা নর্থ সিকিম আসছেন। আমাদের যতগুলো ব্যাগ আছে তত ব্যাগ অনুযায়ী হচ্ছে টোকেন। এটা দেখি আবার ব্যাগটা আমাদেরকে কালেকশন করতে হবে যখন আমরা বাগডোগরা পৌঁছাবো। স্ক্যানার মেশিন রয়েছে, ওখানে কিন্তু লাগেজ স্ক্যান হবে এবং সেই সাথে আমাদেরও স্ক্যান হবে, যেমনটা এয়ারপোর্টে হয়ে থাকে। একটা হচ্ছে বাগডোগরা থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে বাগডোগরা, এটা লাগবে হচ্ছে 35 মিনিট সময়। ভাড়া হচ্ছে 4,500 টাকা পার পার্সন। আর গ্যাংটকে কিন্তু একটা জয় রাইড হয়। এই গ্যাংটক শহরটা 20 মিনিট ধরে হেলিকপ্টারে ঘোরায়। এটা হচ্ছে 3,000 টাকা পার পার্সন। এটা সিকিম ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের। এটা হচ্ছে এদের মোবাইল নাম্বার। বেশি এক্সাইটমেন্টে এসে অনেক সময় ভুলভাল বলে দিতে পারি, মানে এখানে একটা ইনফরমেশন ভুল হলে কিন্তু অনেক গন্ডগোল হয়ে যাবে। সেই কারণে আমি বললাম আপনারা আমাকে লিখে দিন, আমি এই টোটাল ডিটেলসটা শেয়ার করবো হচ্ছে আমার ইউটিউবের স্ক্রিনে এবং সেই সাথে আমার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, সেখানে। তাহলে কিন্তু আপনারা কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন যে এখান থেকে কটার সময় ফ্লাইট ছাড়ে, কত টাকা ভাড়া, যোগাযোগের নম্বর এবং সেই সাথে হচ্ছে এদের কী কী ক্রাইটেরিয়া রয়েছে। যেমন দার্জিলিংয়ে হয় হচ্ছে টয় ট্রেনের জয় রাইড, তেমনি সিকিমে হয় হচ্ছে হেলিকপ্টার জয় রাইড। তো এই সমস্ত বুকিং কিন্তু করে দিয়েছে আমাদের হচ্ছে চন্দ্রপ্রকাশ দা। চন্দ্রপ্রকাশ দার সাথে আমাদের পরিচয় করে দিই। গ্যাংটকে আমি যে হোটেলে রয়েছি, শেখর যেমন ওখানকার কি বলবো এমডি, তাই তো? এমডি স্যার চন্দ্রপ্রকাশ দা হচ্ছে আরেকজন এমডি স্যার, ঠিক আছে? চন্দ্রপ্রকাশ দার আরও একটা হোটেল রয়েছে, তাই না? আপনার আরও একটা, হ্যাঁ স্যার, চন্দ্রপ্রকাশ দার আরও একটা হোটেল রয়েছে। আর এই হেলিকপ্টারের যে বুকিং সেটা কিন্তু চন্দ্রপ্রকাশ দা অ্যারেঞ্জ করে দিয়েছে। তো আপনারা যারা এই হোটেলে থাকছেন, যদি আপনাদের মনে হয় যে আপনারা জয় রাইড করবেন কিংবা আপনারা ট্রান্সফার হবেন গ্যাংটক থেকে বাগডোগরা, বাগডোগরা থেকে গ্যাংটক, সেক্ষেত্রে কিন্তু চন্দ্রপ্রকাশ দাকে বললে সব ব্যবস্থা করে দেবে। ওই হচ্ছে আমাদের হেলিকপ্টার। এখন ওখানে যাওয়া যাবে না, এন্ট্রি রেস্ট্রিক্টেড রয়েছে। যখন হেলিকপ্টার স্টার্ট হবে তখনও যাওয়া হবে। হেলিকপ্টারটা দেখতে খুব সুন্দর। হেলিকপ্টারে ওঠার পর কত কী ভিডিও, কত কী ফটোগ্রাফি করতেও জানি না, তবে এই জায়গায় দাঁড়িয়ে এই যে চারিদিকে সুন্দর পরিবেশ রয়েছে, এই সুন্দর পরিবেশকে নিয়ে হেলিকপ্টারের সঙ্গে কিন্তু বেশ কয়েকটা ফটোগ্রাফি করলাম। দারুণ লাগলো, দারুণ। যারা নতুন বিয়ে করার পরে আসছেন যে চলো তোমাকে আজকে হেলিকপ্টার রাইড করাবো, দুজনে মিলে হেলিকপ্টারে উঠছেন, মানে এটাও কিন্তু আপনার সেই নববিবাহিতা স্ত্রীর কাছে বা আপনার বান্ধবীর কাছে বা যারা কাপেলে আসছেন আপনাদের দুজনের কাছে, এটা কিন্তু একটা দুর্দান্ত রাইড। হয়তো আজকে আপনাদের সকালে জন্মদিন, হয়তো হেলিকপ্টারে উঠে একটা কেক কেটে ফেললেন, কেক কেটে সেলিব্রেট করলেন, আলাদাই কিছু। এছাড়া যারা গ্যাংটকে এসে একটা দিন এখানে থাকছেন, সাইট সিনের সাথে সাথে হেলিকপ্টার রাইড করে নিন, কথা দিলাম দুর্দান্ত লাগবে। হেলিকপ্টার রাইড তো আমাদের শর্ট করে মানে সহজে আমাদের নসিব হয় না। তো যখন বাড়ির কাছে মানে গ্যাংটকে এসে সুযোগটা পাচ্ছি, আমার কথা হচ্ছে কেন সেই সুযোগের সদ্ব্যবহারটা করবো না? আমরা টাকা খরচ করতে চাই, টাকা আমাদের অনেকের কাছেই আছে, কিন্তু আমরা চাই যে যখন টাকাটা খরচ করছি সেই টাকাটা যেন ইউটিলাইজেশনটা ফুলফিল হয় এবং আমার যে ড্রিম সেটা যেন ট্রু হয়। তো সেই গল্পটা কিন্তু আজকের দিনেই আমারও সাথে হতে চলেছে এবং আশা করবো যে আজ আমি যেভাবে এক্সাইটেড আপনারাও কিন্তু একইভাবে এক্সাইটেড হবেন। এখানে একবার চেক করা হলো আমাদেরকে, যেরকম এয়ারপোর্টে চেক করে, বডি স্ক্যান করা হলো, তারপর ভেতরে এলাম, এই গ্রাউন্ডে এলাম। আর এই হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, যেখানে আমার সাথে কিন্তু অন্যান্য প্যাসেঞ্জাররা রয়েছে। যেমনটা আমরা দেখি যখন আমরা কেদারনাথ যাই কিংবা বৈষ্ণোদেবী যাই, তবে ওখানের থেকে এই জায়গাটা অনেকটা ফ্লেক্সিবল। ওখানে যেমন ছবি তোলার ক্ষেত্রে প্রচুর রেস্ট্রিকশন রয়েছে, এখানে কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু ছবি আপনি তুলতে পারবেন, মানে এরা কিন্তু মানে বেশ সহযোগী এবং খুব সুন্দর, কিন্তু এদের বিহেভিয়ারও খুব ভালো। হেলিকপ্টার রাইডে কিন্তু অনেক কিছু ফর্মালিটিস রয়েছে, মানে আমি এলাম হেলিকপ্টারে চড়ে গেলাম তা কিন্তু নয়, এখানে অনেক ফর্মালিটিস রয়েছে। এই রাইডটা যেহেতু পার্বত্য পথে হবে, আর এই পথে কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওয়েদার, কারণ আকাশে কিন্তু প্রচুর মেঘ রয়েছে। এক্সপেকটেশন ছিল যে যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো আগের দিনের মতো, তাহলে হয়তো হেলিকপ্টার উঠে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে পারতাম। বাট আজকে ওয়েদারটা পুরো মেঘলা, আর এই মেঘলা ওয়েদারে চারিদিকে বড় বড় পাহাড়, আর হেলিকপ্টার তো খুব বেশি প্লেনের মতো অত হাইটে ওঠে না, ও নির্দিষ্ট লেভেলে ওঠে। এবার সেক্ষেত্রে কিন্তু মানে এই জার্নিটা একটু ভয়ের মনে হতে পারে, কারণ যেহেতু চারিদিকে প্রচুর পাহাড় আর এরকম আকাশে মেঘ, তো পাহাড়টা সব কাটিয়ে আর হেলিকপ্টার যাবে। এবং সেই সাথে মনের মধ্যে আরও একটা টেনশন হচ্ছে বা কৌতূহল হচ্ছে যে আমাদের সিটটা কীরকম পড়বে, জানলা ধারে সিট পাবো কি না, সিটগুলো 3x3 না 2x2 না 1x1,
বুঝতে পারছি না, কারণ কেদারনাথে যে হেলিকপ্টার রাইড করেছিলাম বা বৈষ্ণোদেবীতে হেলিকপ্টার রাইড করেছিলাম তার থেকে কিন্তু এই হেলিকপ্টারটা আকার আয়তনে বড়। এতক্ষণ ধরে সূর্য যখন দেখা যাচ্ছিল, রোদটা এসে পড়ছিল এই গ্রাউন্ডে, বেশ সুন্দর লাগছিল। একটা শীতের সকাল, চারিদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে রোদের আলো এসে পড়ছে, একটা উষ্ণতা ছিল, একটা ঠান্ডা মিশ্রিত উষ্ণতা ছিল। এখন যখন সূর্য পুরোপুরি ঢেকে গিয়েছে না, চারিদিকটা একটু অন্ধকার হয়ে গেছে, আর না ঠান্ডা মারাত্মক লাগছে। অপেক্ষার শেষ, এবার আগমন শুরু। আমরা সবাই কিন্তু পায়ে পায়ে যাচ্ছি হেলিকপ্টারের দিকে। আমরাই লাস্টে রয়েছি, সবাই আগে উঠে গিয়েছে। বেশ অন্যরকম একটা এক্সাইটমেন্ট হচ্ছে, বেশ দারুণ মজা লাগছে। আর এই হেলিকপ্টারের নাম্বার হচ্ছে MI-172, লেখা আছে স্কাই ওয়ান এয়ারলাইন্স। আর ওইদিকে লেখা আছে ওয়েলকাম টু গ্যাংটক ট্যুরিজম অ্যান্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট। আর ওই যে গ্যারেজটা রয়েছে না, ওখানে মনে হেলিকপ্টারটা থাকে, ওটা ওর ঘর। ফ্লাইটের মতো কিন্তু এখানেও সিট বেল্ট রয়েছে। আর এরকম হচ্ছে সিট, এখানে সিটের যে লেআউট সেটা হচ্ছে 2x2, পেছনে ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে। আর ওই দিক দিয়ে কিন্তু নামার ব্যবস্থা রয়েছে, ওখানে একটা বড় গেট রয়েছে। হেলিকপ্টার কিন্তু বেশ বড়, আর এখানে সব সিট নাম্বার রয়েছে। ফ্লাইটের মতো কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে সিট বেল্ট বাঁধতে হবে, এবং হেলিকপ্টার যখন স্টার্ট হবে, মানে যখন ফ্লাই করবে, তার আগে কিন্তু আমাদের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস অফ করতে হবে বা ফ্লাইট মোড করতে হবে, যেরকম আমাদের ফ্লাইটে বলা হয়। আর এই হেলিকপ্টারের মডেল নাম্বারটা হচ্ছে এই যে MI-172। আর এখানে সমস্ত সেফটি যে ইনস্ট্রাকশন, ইমার্জেন্সি এক্সিট কী কী করতে হবে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেরকম ফ্লাইটে থাকে। আপাতকালীন নিরাপত্তা, এটা ভাবলেই বুকটা কাঁপে। প্রত্যেকটা সিটের পাশাপাশি কিন্তু জানলা রয়েছে, এরকম পর্দা রয়েছে। এখানে একটা ভেন্ট রয়েছে যেখান দিয়ে হয়তো ঠান্ডা হাওয়া আসবে, এটা এখনও স্টার্ট হয়নি। ভেতরটা কিন্তু খুব সুন্দর। আর আমাদের যে আরও ব্যাগ ছিল ওখানে রেখে দিয়েছি। আপনারা যারা ব্লগ দেখছেন তারা কিন্তু এই রাইডটা অবশ্যই করবেন, মানে অন্তত হেলিকপ্টারে যাবার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে, তাও এত কাছে। সিকিমে এসে, গ্যাংটকে এসে, এর আগে আপনাকে দেখিয়েছিলাম কোথায় ক্যাসিনো খেলা হয়, সেই ব্লগে দেখিয়েছিলাম আপনাদেরকে, লিঙ্ক দিয়ে রাখলাম ওপরে। আজ দেখালাম হেলিকপ্টার। এর পরের বার যখন আসবো, যখন গুরুদম্বার খুলবে, তখন থ্যাংক ইউ তখন দেখাবো হচ্ছে আপনাদেরকে পাব, একটা দারুণ পাবের সন্ধান পেয়েছি। আর হেলিকপ্টার ছাড়াই কিন্তু আমাদেরকে একটা 250 ml জলের বোতল দেওয়া হলো। স্টার্ট হলো প্লেট, সেই আওয়াজ ভাই, সেই আওয়াজ। মনে হচ্ছে কল অফ ডিউটি খেলতে যাচ্ছি, কল অফ ডিউটি, ক্যাপ্টেন প্রিন্স। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে জোরে জোরে কথা বলতে হচ্ছে। তবে এই দরজা যখন লাগিয়ে দেবে তখন মনে হচ্ছে এত আওয়াজ হবে না। ফাইনাল নির্দেশ পাওয়ার পরে কিন্তু হেলিকপ্টার উড়বে বাগডোগরার পথে। রেডি ফর টেক অফ। ভেতরে কিন্তু বিরাট আওয়াজ, মানে ফ্লাইটে যখন ট্র্যাভেল করি বা আপনারা যারা ফ্লাইটে ট্র্যাভেল করেন তার সাথে কিন্তু এটা কম্পেয়ার করলে হবে না। এখানে যেমন সিট ক্যাপাসিটি কম, এই এয়ারক্রাফটটাও ছোট, আওয়াজ মারাত্মক, একটা ভাইব্রেশনও রয়েছে। যারা গ্যাংটক আসছেন তাদের তো এই রাইডটা করা চাই। কারা এই রাইড করতে চাও তাড়াতাড়ি কমেন্টস করে জানাও। আর যারা এই রাইড করবেন তাদের জন্য বলে রাখি, আপনারা কিন্তু ডান দিকে বসবেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু ডান দিকে আছে। আর যারা বাগডোগরা থেকে শিলিগুড়ি আসছেন বসবেন হচ্ছে বাঁ দিকে, তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। হেলিকপ্টার ছাড়ার আগে মনে একটু ভয় হচ্ছিল যে যখন যাবে তখন কতটা ভাইব্রেশন হবে, কীরকম ফিল হবে। কিচ্ছু ভাইব্রেশন হচ্ছে না, সেরকম হালকা, দারুণ মজা লাগছে। ফ্লাইটে কিন্তু এই অভিজ্ঞতা হবে না, কারণ ফ্লাইট তো অনেক ওপরে ওড়ে, সেখান থেকে ভিউজ অতটাও ভালো পাওয়া যায় না, বাট এখানে ভিউজ কিন্তু দারুণ।
আর আমার ব্যক্তিগত অনুমতি দিয়েই বলবো যে জীবনে অন্তত একবার যারা পাহাড়ে বেড়াতে আসেন, যারা গ্যাংটকে আসেন, এই অনুভূতিটা নিন, একটা লাইফ টাইম অভিজ্ঞতা হয়ে থাকবে। মানে এই ইনফরমেশনটা তো অনেকে জানা ছিল না বা জানা নেই, আজকের পরে অজানা রইল না। অনেক অজানার খোঁজ কিন্তু ট্রাভেল উইথ কৌশিক দিয়েছে। প্লেন চলে হচ্ছে ঘন্টায় 900 থেকে 950 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড নিয়ে, ডোমেস্টিক ফ্লাইটের কথা বলছি। আর হেলিকপ্টার চলে হচ্ছে 246 কিলোমিটার, মানে ওই 250 কিলোমিটারের মধ্যে এই হেলিকপ্টারটা চলছে এই স্পিড নিয়ে। এর থেকেও স্পিড হেলিকপ্টার নিশ্চয়ই আছে, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের অনেক বড় বড় হেলিকপ্টার আছে, এগুলো হয়তো আরও স্পিডে চলতে পারে। বাট এই যে হেলিকপ্টারটা, এর কিন্তু অ্যাভারেজ স্পিড হচ্ছে 222 কিলোমিটার পার আওয়ার। পাহাড় থেকে আমরা প্রায় পৌঁছে গেছি সমতলে। আর এবার কিন্তু আপনাদের দেখাবো সেই তিস্তা নদী। যে তিস্তা নদীর এই সমতল রূপটা কিন্তু সবাই আমরা দেখতে পাই না, কিন্তু এটা আকাশপথে ভীষণ স্পষ্ট। মানে তিস্তার পার্বত্য পথ থেকে সমতলে পৌঁছানো, এবং সেখানে নদী অনেকটাই চওড়া। বাগডোগরা এয়ারপোর্ট। এখন সকাল 10টা বেজে 18 মিনিট। আমরা 9:56 স্টার্ট করেছিলাম, 10:18 পৌঁছে গেলাম হচ্ছে বাগডোগরা গ্যাংটক থেকে। ওই যে বাগডোগরা এয়ারপোর্ট। শুধু ট্রেন বলেই নয়, মানে আকাশপথে যে হেলিকপ্টার আর ফ্লাইট ওড়ে, এরাও কিন্তু এদের ট্র্যাক মেনে চলে, ট্রাফিক রুলস মেনে চলে। এদেরও কিন্তু নির্দিষ্ট আর কি রাস্তা রয়েছে। চলো পৌঁছে গেলাম বাগডোগরা। একটা দুর্দান্ত জার্নির অভিজ্ঞতা সাক্ষী থাকলাম, এই সাক্ষীটা আপনারাও থাকবেন আগামী দিনে যারা আপনারা আসছেন। হেলিকপ্টারকে বিদায় জানালাম, তারপর এরকম একটা বাস রয়েছে, যে বাস আমাদেরকে পৌঁছে দেবে হচ্ছে বাগডোগরার যে টার্মিনাল, সেখানে। টাটা হেলিকপ্টার, আবার চাপবো।
বেরিয়ে এলাম এয়ারপোর্টের বাইরে। এখানে আমাদের ক্যাব আগে থেকে বলা আছে। আর এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসার পর কিন্তু এখানে জিজ্ঞেস করবো না ট্যাক্সি চালক যে শিলিগুড়ি যাবেন না দার্জিলিং যাবেন না গ্যাংটক যাবেন। এখান থেকেও কিন্তু আপনারা শিলিগুড়ি শহরে ট্রান্সফার হতে পারবেন। বলুন, ফটো উঠাবেন? শিওর। ধরুন আপনারা শিলিগুড়িতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ক্যাব পেয়ে যাবেন এই 600 থেকে 700 টাকা মতো নিতে পারে ড্রপের জন্য। আমি জিজ্ঞেস করলাম কত কিলোমিটার, বললো ওই 12 থেকে 13 কিলোমিটার মতো হতে পারে। যতদিনে ভিডিও পাবলিশ হয়ে গেছে ততদিনে মনে হয় গুরুদংমার খুলে গিয়েছে। জীবনটায় শুধু কভার আর কভার, শুধু কনফিডেন্স না থাকে ওভার। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিছু সময়ের জন্য এসেছিলাম মাটিগাড়ার রামকৃষ্ণ পাড়াতে। তারপর সেখান থেকে সোজা সিটি সেন্টার থেকে টুকটাক কিছু কেনাকাটা করে আবারও রওনা দিলাম নিউ জলপাইগুড়ি জংশনের উদ্দেশ্যে। কারণ এই বিকেলে আমার ট্রেন রয়েছে এনজিপি থেকে খাগড়াঘাটের পথে, আর ট্রেনের টিকিট কেটেছিলাম এই যাওয়ার পথেই। বিকাল 3:45 ট্রেন আজকে, তিস্তা তোরসা এক্সপ্রেস। স্লিপারের টিকিট ছিল। দেখলাম হঠাৎ করে যে থার্ড এসিতে একটা ভ্যাকান্সি রয়েছে, হ্যাঁ কারেন্ট বুকিং হচ্ছে। তা আমি তো এখন ওই শিলিগুড়ি জংশনের কাছে, আর টাইম হচ্ছে 2:47, 3:45 ট্রেন আসবে। সুতরাং একটা মেরে দিলাম এসিতে ভাড়া পড়লো হচ্ছে আমার 660 টাকা খাগড়াঘাট পর্যন্ত। যদি ভ্যাকান্ট থেকে থাকে তাহলে কারেন্ট বুকিং পাওয়া যায়, মানে 1 ঘন্টা পরে ট্রেন আসবে, আমি 1 ঘন্টাকে টিকিট পেলাম। এই জন্য আমি সবসময় বলি না যে রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন মানে কারেন্ট বুকিং স্টেশন, এটা হচ্ছে কারেন্ট বুকিং ফেসিলিটি। আর ওই যে শপিং মলে গেছিলাম, ওখান থেকে একটা দোকানে গেছিলাম, ওটা হচ্ছে শপার স্টপ, কখনো যায়নি, ফার্স্ট টাইম গেছিলাম। ওখান থেকে শীতের পোশাক কিনে নিলাম, সামনে একটা ভাইয়ের বিয়ে আছে। সময় 3:55। ফাইনালি এনজিপি থেকে খাগড়াঘাটের উদ্দেশ্যে রওনা দিল, বা বলা ভালো শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিল তিস্তা তোরসা এক্সপ্রেস। শেষ হলো এবারের মতো উত্তরবঙ্গের জার্নি, টাটা উত্তরবঙ্গ, টাটা কাঞ্চনজঙ্ঘা। আবারও ফিরবো খুব তাড়াতাড়ি, যখন খবর পাবো খুলে গিয়েছে গুরুদংমার লেক। গল্পটা এখানেই শেষ করতে পারতাম, কিন্তু গল্পের শেষের ছোট্ট একটা ঘটনা অ্যাড করতে না পারলে এই গল্পটা হয়তো অসম্পূর্ণই রয়ে যাবে। আমি যে নামবো খাগড়াঘাট আসছে, তো আমি এখানে দরজার কাছে চলে এসেছি আমার 2টো ব্যাগ নিয়ে। আমার খেয়াল নাই ট্রলি ব্যাগ আছে। তো এই ভদ্রলোক মানে দাদা ট্রেনের স্টাফ তো বলছে যে আপনার একটা ব্যাগ আছে না? আমি বলছি হ্যাঁ আছে। তো যাই হোক, আমি তারপরে ব্যাগটা গিয়ে নিয়ে এলাম। থ্যাংক ইউ। আপনাকেও ব্লগের একটা পার্ট হিসেবে রাখলাম। যদি কখনো আপনাদের ব্যাগ এরকম ধরুন নেমে গেলেন, মিসিং হয়, ধরুন নেমে গেছেন, সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু স্টেশন মাস্টারকে বলবেন, ওর সিট নাম্বারটা বলবেন, ওরা কিন্তু ট্রেনে ইনফর্ম করবে না, ট্রেনের স্টাফকে ইনফর্ম করবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাগ চুরি হওয়ার থেকে বেঁচে যাবেন। মানে অন্তত ব্যাগটা আপনি পরের দিন পাবেন। মানে এটাও কিন্তু আমাদের একটা শিক্ষা আমাদের যাত্রাপথে। তো সেই শিক্ষাটার কিছুটা আভাস যেমন আমি পেলাম, আপনাদেরকেও দিয়ে গেলাম। আর গল্প করতে করতেই আমাদের ট্রেন ঢুকে গেছে খাগড়া স্টেশনে। বাইরে প্রচুর কুয়াশা, ঠান্ডা, মনে হচ্ছে যেন আমি আবার ফিরে এসেছি সেই নর্থ সিকিমে। সময় ঘড়ি বলছে রাত 11:17। মালদার আগে পর্যন্ত কিন্তু 30 লেটে চলছিল। যাই হোক, মালদার পর থেকে ট্রেন লেট মেকআপ করেছে, এবং সেই সাথে এই কুয়াশাচ্ছন্ন খাগড়া স্টেশন পৌঁছে আমার জার্নি শেষ হয়েছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড লাভ ইউ, গুড নাইট। আর নতুন গল্পের আপডেট পেতে আপনারা ফলো করতে পারেন ট্রাভেল উইথ কৌশিকের অফিসিয়াল ফেসবুক আইডি এবং অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি। লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে।